প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। করোনার মহামারীর কারণে সবকিছু থমকে আছে। আমাদের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম আমরা ঠিকভাবে নিতে পারছি না। এই জন্য তোমাদের এই অনলাইন ক্লাসের এই ব্যবস্থা তোমরা সবসময় বাড়িতে অবস্থান করবে করোনার সময়, এবং যখনই বাইরে যাবে মুখে মাস্ক পরিধান করবে, এবং মাঝে সাঝে সময় সুযোগ পেলে কি অবশ্যই এটা করবে, হাতে সাবান অথবা হ্যান্ড স্যানিটারি দেবে। তোমরা সুরক্ষিত থাকবে, তোমাদের পরিবার সুরক্ষিত থাকবে, এবং আমাদের বাংলাদেশ সুরক্ষিত থাকবে। আজকে তোমাদের গত দিনের যে অসমাপ্ত যে ক্লাসটা ছিল, সেই অসমাপ্ত ক্লাসটা আজকে পরের অধ্যায়ে আমরা কিছু প্রসঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আমাদের ক্লাস 8 এ সরল সহসমীকরণ এই প্রসঙ্গে আমি তোমাদের কিছু ধারণা দিতে চাই এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিতে চাই, যাতে তোমরা বাড়িতে বসে উপকৃত হতে পারো আশা করি। এখন আমাদের সরল সমীকরণটা কি? যে জিনিসের মান বাইর করতে হবে, যে জিনিসটা অজানা, সেইটাই হলো চলক, যার নির্দিষ্ট কোনো মান নেই। সময়ের পরিপ্রেক্ষিতে বা বিভিন্নভাবে তার মানটা বিভিন্নভাবে বাইর হতে পারে, সেইটাই হলো চলক। বিভিন্ন চলকে এক বা একাধিক সমীকরণকে যদি সিদ্ধ করে সেই মানটা বসালে যদি আমাদের দুইটা পক্ষ সমান হয়, তাহলে তাকে হলো সহজ সমীকরণ বলা হবে। আমাদের আজকের মূল আলোচনার বিষয় ছিল 6.2 এর কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। আমরা আজকে যে গাণিতিক সমস্যা সমাধান করতে যাচ্ছি 6.2 তোমরা বইতে বাই করো। আমাদের 1 থেকে 9 দাগ পর্যন্ত আমাদের হলো অঙ্ক দেওয়া আছে নৈবেদ্যিক। আমরা 10 থেকে শুরু করব। 10 দাগের যে অঙ্ক দেওয়া আছে, এখানে গাণিতিক যে সমস্যাটা দেওয়া আছে যে দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা থেকে নির্ণয় করো। তাহলে আমাদের দুইটা এখানে হলো, যেহেতু সরল সহজ সমীকরণ বলা হয়েছে চলকের একাধিক মানের জন্য, তো যেহেতু আমাদের ক্লাস 8 এর আমাদের দুইটা চলক, আমরা দুই চলক বিশিষ্ট একটা বিশিষ্ট সমীকরণ আমরা এখানে আলোচনা করব। যে যে দুইটা মান আমাদের বাইরে হবে সেই দুইটা যোগ করলে 100 হবে এবং সেই দুটো সংখ্যা বিয়োগ করলে 20 হবে। এইটা আমাদের ক্যালকুলেশন করে বাইর করতে হবে। তাহলে আমরা দুটো সংখ্যা ধরে নেব। মনে করি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি সমান হলো y। এই দুটো সংখ্যা আমরা ধরে নিলাম। প্রথম সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা দেওয়া আছে এখানে। প্রথম সংখ্যার মধ্যে বলছে ওই দুটো সংখ্যা যোগ করলে x প্লাস y, এই দুটো সংখ্যা যোগ করলে 100 হবে, এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে ওই দুটো সংখ্যা বিয়োগ করলে 20 হবে। এই দুটো সমীকরণ আমাদের ক্যালকুলেশন করে আমরা যে অজানা যে সমীকরণ ধরছিলাম, যে চলক ধরছিলাম x আর y, সেখান থেকে আমাদের এই মানটা বাইর করতে হবে। তাহলে আমাদের এখানে চলক হলো x আর y, এখানে ক্যালকুলেশন করে এমন দুইটা মান বাইর হবে x আর y, যে x এর সেই মানের সাথে y এর মানটা যোগ করলে 100 হবে আর সেইটা বিয়োগ করলে 20 হবে। আমাদের সমাধানের অনেকগুলো পদ্ধতি আছে। ক্লাস 8 এর আপাতত তিনটা পদ্ধতি এখানে আছে। একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, একটা অবনয়ন পদ্ধতি, আর একটা হলো লেখচিত্র। লেখের মাধ্যমে যেটা করে, তা আমাদের এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ করা নাই প্রশ্নের ভিতরে, তাহলে আমাদের যে পদ্ধতি সবথেকে সোজা মনে হবে আমরা সেই পদ্ধতিতে ক্যালকুলেশন করব। সবথেকে সোজা পদ্ধতি হলো অবনয়ন পদ্ধতি, যেটা দুইটা চলক সমান করে গুণ করে আমাদের কাটাকাটি করতে হয়। প্রতিস্থাপন পদ্ধতি সোজা। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা করতে পারি একটা সমীকরণ থেকে মান বের করে আরেকটা বসাতে পারি। তাহলে এখানে যেহেতু x ও একটা আছে y ও একটা আছে, আমরা যেকোনো আমরা যোগ করতে পারি বিয়োগ করতে পারি। তাহলে আমরা তো যোগ করি, আগে দুইটা সমীকরণ যোগ করি। এখন 2 9 যোগ
যোগ করে, তাহলে 1 ও 2 নং যোগ করলে x প্লাস y সমান হবে 100 আর x মাইনাস y সমান হবে 20। তাহলে চলক একটা প্লাস একটা মাইনাস কেটে দেয়, x x যোগ করলে 2x হবে আর ওই ধারে ছিল হলো 120। তাহলে এই পাশে কোন থাকবে ওই ধারে ভাগ হয়ে যাবে, তাহলে অতএব x সমান হলো 60, x সমান 60 একটা পেয়ে গেলাম। x এর মানটা আমাদের যে কোনো একটা সমীকরণে বসাতে হবে, বসানোর পর বিয়োগও করতে পারি। তো আমরা যদি x এর মানটা যদি আমরা বসাই এখানে পরবর্তীতে, যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে যদি x এর মান বসাই, x এর মান বসাবো 60 প্লাস y সমান 100, y সমান হলো 100 মাইনাস 60, তাহলে অতএব y সমান হলো 40। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যানসারটা বলেছে সংখ্যা থেকে নির্ণয় করতে হবে, সংখ্যা থেকে 60 আর 40 আমরা যদি এখানে মান বসাই, যদি এই দুটো সমীকরণ আমরা দেখো আমাদের প্রশ্নে ছিল যে সংখ্যা দুইটা যোগ করলে 100 হবে আর বিয়োগ করলে 20 হবে। এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি, আমাদের যে কাঙ্ক্ষিত অ্যানসার পাওয়া গেছে, যদি এই দুটো সংখ্যা যোগ করি 60 আর 40 যোগ করলে 100 হয় আর 60 থেকে 40 বিয়োগ করলে 20 হয়। আমাদের কিন্তু সবসময় প্রথম সংখ্যাটাকে আমরা বড় ধরে কাজ করি। এই হলো আমাদের 10 ভাগের সমস্যা, এটা আমরা সমাধান করলাম। এর পরবর্তীতে আমাদের যে অঙ্ক আছে আরো কয়েকটা অঙ্ক আছে, এরপরে 12 থেকে 11 থেকে অঙ্কটা তোমরা নিজেরা পারবে। আমি যদি 12 থেকে পড়ার চেষ্টা করি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে তোমাদের প্রশ্ন বলা আছে যে দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, 6.2 এর 12 দেখো। আবার প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে সংখ্যাটি 9 সংখ্যাদ্বয় নির্ণয় করো। তাহলে আমাদের এখানে সবকিছু তথ্য দেওয়া আছে, আমি আগেও ক্লাসে তোমাদেরকে বলছি, আজকেও বলছি, প্রায় সবসময় এইটা তোমরা মনে রাখবা যে যত বেশি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে তার তত বেশি অঙ্ক হবে। কারণ আমাদের অঙ্ক বোঝার জিনিস হলো 1 থেকে 2টা লাইন, আর কিন্তু সব ক্যালকুলেশন। যে ছেলে মেয়ে যত বেশি যোগ বিয়োগ গুণ ভাগে পারদর্শী তার তত বেশি সফলতা আসবে। এজন্য যোগ বিয়োগ গুণ ভাগটা ঠিক করতে হবে। তাহলে এখানে আমাদের 12 থেকে যে অঙ্ক দেওয়া আছে, এখানে যে অঙ্ক দেওয়া আছে, এখানে প্রশ্নে বলা আছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তো আমি এখানে ধরে নিয়েছি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি হলো y। এখন প্রশ্নে বলা যে প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টি 2 গুণ যোগ করলে 59 হবে। এখানে আমাদের প্রশ্নে সবকিছু বলে দেওয়া আছে, কোনো তথ্য আমাদের বাইরে থেকে নিয়ে আসার দরকার নেই, আমরা পড়ে সুন্দর করে সেটা বুঝে সেটা ক্যালকুলেশন করব। তাহলে এখানে যে তোমাদের বলা আছে যে প্রথমটি 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করতে হবে। প্রথম শর্ত মতে প্রশ্নে বলা আছে প্রথমটি 3 গুণ, মানে প্রথম ছিল x, তো 3 গুণ করতে হবে 3x প্লাস, দেখো বলে দেওয়া আছে দ্বিতীয়টির 2 গুণ যোগ করতে হবে, দ্বিতীয়টির 2 গুণ মানে এর সাথে 2y, এইটা যোগ করলে আমাদের প্রশ্নে হবে 59 59, এটা প্রশ্নে বলা। তাহলে এইটা হলো আমরা এক নম্বর সমীকরণ আমরা বলতে পারি। আবার দ্বিতীয় শর্তমতে আমাদের বলছে, দ্বিতীয় শর্তমতে আমাদের প্রশ্নে বলছে যে প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করতে হবে, মানে প্রথমটির 2 গুণ, তাহলে ওর সাথে 2x হবে, দ্বিতীয়টি বিয়োগ করতে হবে মাইনাস y, এইটা বিয়োগ করলে আমাদের প্রশ্নে বলছে আমাদের এটা হবে 9 হবে 9, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই হলো সবচেয়ে এই মূল জিনিস হলো এই দুইটা। এরপরে যত বেশি পৃষ্ঠা 1 পৃষ্ঠা হোক বা 2 পৃষ্ঠা হোক, যেটা হোক সেটা কোনো সমস্যা না, আমাদের মূল জিনিসটা আমাদের এখানে বের করা হয়েছে, এইটা আমরা
2 থেকে 3 নিয়মে করতে পারি, আমাদের কাছে যেটা সবচেয়ে সহজলভ্য হবে সেভাবে আমরা করব। প্রতিস্থাপন হোক অপনয়ন হোক যে কোনো পদ্ধতি আমরা করতে পারি। এখান থেকে আমাদের টার্গেট হলো x এবং y এর মান বাই করা। তাহলে আমরা যদি অপনয়ন পদ্ধতি করতে চাই তাহলে আমাদের অপনয়ন পদ্ধতি মানে দুইটা জিনিস সমান করে কাটাকাটি করতে হবে। তো এখানে কাটাকাটি করতে গেলে আমাদের গুণ করে সমান করতে হয়। আমরা যদি y টাকে ভ্যানিশ করতে চাই তাহলে এই y সহগ আছে 2, এই y সহগ 1। তাহলে এটা চেঞ্জ করার দরকার নেই, যদি 2 নম্বরকে 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের এটা ভ্যানিশ হয়ে যাবে। আমরা 1 নম্বরকে 1 নম্বরকে 1 ও 2 নম্বরকে 2 দ্বারা গুণ করি। তো 1 দ্বারা যদি গুণ করি তাহলে উপরেরটা 1 দ্বারা গুণ করলে চেঞ্জ হয় না। 3x 2y সমান হলো 59। কোন জিনিসের সাথে 1 দ্বারা গুণ করলে সেই জিনিসটা চেঞ্জ হয় না, সেই জিনিসটা যেটা থাকে সেটা করে যায়। এরপরে যদি এইটারে আমরা 2 দ্বারা গুণ করি তাহলে সবসময় 2 দ্বারা গুণ হবে, তাহলে এইটা হবে 4x মাইনাস এইটা হবে 2y 18। আমরা কি করব, এটা যোগ করে দেব। যোগ করলে 2y 2y আমাদের কেটে যাবে, তাহলে এখানে থাকবে হলো 7x সমান থাকে এখান থেকে যোগ করলে হলো 77। পাশে আমরা এখানে লিখে দিতে পারি যে যোগ করে, এখানে লিখে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কাঙ্ক্ষিত মান আমাদের x এর মানটা আমরা পেতে পারি। এই 7x এর গুণ আছে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে 77/7। তাহলে অতএব x সমান হলো 11। তাহলে আমরা x এর মান 11 পেলাম। তো প্রথম সংখ্যা আমাদের ধরা ছিল হলো x, আমরা x এর মান পেয়ে গেছি। x এর মান পেলাম কত, 11। এখন আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা, আশা করি তোমরা আমরা যেভাবে ক্যালকুলেশন করছি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার প্রথম থেকে বলি, যেহেতু এটা অনলাইন ক্লাস তোমাদের প্রশ্ন করার কোনো সুযোগ নাই, যার সমস্যা থেকে গেছে আরেকটু খেয়াল করো। নিচে যতই বড় হোক না কেন সেটা সবসময় মনে করো ছোট জিনিস, বোঝার জিনিস তো সব তোমাদের এখানে, আর কোথাও বোঝার জিনিস নেই। আমাদের প্রশ্নে এখানে বলা আছে, বারবারই বলা আছে যে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। ব্রেনটার ভিতরে যদি জিনিসটা আমরা ধরতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন আমাদের 3 পৃষ্ঠা কেন 4 পৃষ্ঠা কোনো সমস্যা না, নো ফ্যাক্ট। এখন এখানে যে কথাটা বলা আছে আমি প্রশ্নটা আরেকটু পড়ি, যে দুইটি সংখ্যা এখানে দেওয়া আছে, দুইটি সংখ্যার কথা উল্লেখ করা আছে প্রশ্নে। এই দুইটি সংখ্যার প্রথমটি 3 গুণের, আমরা সংখ্যা দুটো ধরে নিয়েছি। এখানে আমরা দুইটা সংখ্যা ধরে নিয়েছি, প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি হলো y। প্রশ্নে বলা ছিল যে প্রথমটি 3 গুণ, তাহলে এর সাথে 3 গুণ করলে 3x হবে। দ্বিতীয়টি 2 গুণ, তাহলে দ্বিতীয়টি 2 গুণ করলে হবে 2y। এবার বলছে যে 2 গুণ করে যদি যোগ করলে যোগফল 59 হবে, 59 হবে। ঠিক আছে, ওখানে প্রশ্নের দাঁড়ি দেওয়া আছে, দাঁড়ি পরে আবার বলে লেখা আছে আবার প্রথমটি 2 গুণ থেকে। তাহলে প্রথমটি যদি 2 গুণ থেকে আমরা যদি দ্বিতীয়টি বলছে বিয়োগ করতে হবে, তো দ্বিতীয়টি বিয়োগ করলে বিয়োগফল 9 হবে। 9 হওয়ার পরে তারপরে আমাদের বলছে যে সংখ্যা দুইটি নির্ণয় করো, সংখ্যা দ্বয় নির্ণয় করো। তার মানে আমাদের যে x এবং y এর মানটা বাই করতে হবে। আমরা x এর মান অলরেডি বাই করে ফেলেছি। আমাদের যে সমাধানের যে কতগুলো পদ্ধতি ছিল তার ভিতরে আমাদের 3টা পদ্ধতি আছে। আমরা যে পদ্ধতিটা সবথেকে সোজা মনে হবে আমরা সেই পদ্ধতি করব। এখন আমি তোমাদের অপনয়ন দিয়ে করার চেষ্টা করছি, কারণ অপনয়ন হলো যে দুইটা জিনিসের সহগ সমান করে ভ্যানিশ করতে হয়। তো সমান কিভাবে করতে হয়, সমান কিন্তু যোগ বিয়োগ দিয়ে করা যাবে না, সমানটা হলো আমরা গুণ করে সমান করব। প্রথমে সমীকরণের সহগের সাথে দ্বিতীয় সমীকরণের সহগটা গুণ করব, আর চেঞ্জ হয়ে যাবে, এর সহগটা ওখানে গিয়ে গুণ হবে, ওর সহগটা এখানে গুণ হবে। আমরা যেহেতু y টা ভ্যানিশ করছি, আমরা তো আগে দেখি যে উপরের সমীকরণে y এর আগে 2 ছিল, আর দ্বিতীয় সমীকরণে y এর আগে কিছু নাই, কিছু না থাকলে আমরা 1 করতে পারি 1। তাহলে নিয়ম হলো কি, এই নিচে যেটা থাকবে এই এর সহগের সাথে উপরেরটা সম্পূর্ণটা গুণ হয়ে যাবে, আর উপরে যেটা থাকবে নিচেরটা গুণ হয়ে যাবে। তো এখানে ছিল আমাদের 1 ছিল, 1 দিয়ে কোনো জিনিসের সাথে যদি আমরা 1 দিয়ে গুণ করি, একটা হয় না, 15 এর সাথে 1 গুণ করো, 15 1 কে 15।
5 এর সাথে যদি 1 গুণ করি 5 একে 5, তাহলে আমরা জানি কোনো জিনিসের সাথে যদি 1 গুণ করা হয় সেই একটা বাদ দিয়ে বাকি জিনিসটা বসাই দিলে সেটা গুণটা বোঝায়। এখন এই যেহেতু আমাদের টার্গেট আমাদের x অথবা y যে কোনো একটা ভ্যানিশ করে কাঙ্ক্ষিত মান আমাদের অর্জন করতে হবে। তা কাঙ্ক্ষিত মান অর্জন করতে গেলে যেহেতু অবনয়ন পদ্ধতি আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে গেলে ভ্যানিশ করতে হবে। না হলে যদি প্রতিস্থাপন পদ্ধতি দিতাম একটার মান বের করে আরেকটা চলকের মধ্যে প্রবেশ করে সেই মানটা আরেকটা সমীকরণে বসাতাম, কিন্তু সেই পদ্ধতি নাই, যেহেতু এখানে অবনয়ন পদ্ধতি করা হয়েছে এইটাই সবথেকে বেটার। ক্লাস 8 এ যেহেতু আমাদের যে কোনো একটা ভ্যানিশ করতে হবে, ভ্যানিশ করতে গেলে আমি x কে ভ্যানিশ করতে পারি, y কে ভ্যানিশ করতে পারি। আমি যদি x টা ভ্যানিশ করতে যেতাম তাহলে আমাদের কি করার ছিল, x টা ভ্যানিশ করতে গেলে এখানে করণীয় ছিল এখানে 3 ছিল এখানে 2 ছিল, দুইটা রেখে তাহলে দুটো এখানে 3x 2x সব তো ভিন্ন। তখন করণীয় ছিল কি এই x এর সহগের সাথে উভয়টা গুণ করলে এই 2 দিয়ে যদি 3 এর গুণ করলে 6 যায়, ওই 3 দিয়ে নিচের গুণ করলে 6 হয়, তখন কিন্তু এই দুটো সহগ সমান হয়ে আমরা মানে যেহেতু ওই ভ্যানিশিং পদ্ধতি গিয়ে আমরা শেষ করতে পারতাম। তা আমি টার্গেট করেছি এখানে y টা ভ্যানিশ করার জন্য, যেহেতু y কে মাইনাস আছে আর যোগ এখানে বিয়োগ করতে হয়, বিয়োগ করে যোগ করে দুটোর আগে দুই রকম চিহ্ন না থাকলে তো ভ্যানিশ হবে না, একই চিহ্ন থাকলে সমান্তরাল চিহ্ন থাকলে সেটা তো যোগ হয়ে যাবে। তাহলে আমাদের এইটাকে সেই পদ্ধতি করেছি, উপরেরটা তো চেঞ্জ করব না, নিচেরটা 2 করতে চাই, তাহলে নিচেরটা 2 করতে চাইলে এখানে আমাদের কি হবে উপরের 2 দিয়ে নিচেরটা গুণ করতে হবে। সেই পদ্ধতি করার পরে আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেলাম। তাহলে 4 আর 3 যোগ করলে 7 হবে, আর এই 59 আর 18 যোগ করলে 77 হয়। 7x এর এখানে গুণের সম্পর্ক আছে, তা আমাদের এই গুণটা ওই দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। এবার এই 77 এর 7 দিয়ে ভাগ করলে 11, আমাদের একটা কাঙ্ক্ষিত মানে পৌঁছে গেলাম। এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, তাহলে এই মানটা আমরা হলো 1 নম্বর সমীকরণে বসাতে যাচ্ছে x এর মানটা। তাহলে আমরা এরপরে লিখব যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে যেহেতু x এর মান বসাবো তাহলে তো x থাকবে না, তাহলে এখানে x টা থাকবে না। আমি একবার করার চেষ্টা করছি, যেহেতু গুণ ছিল এখানে, তাহলে x এর জায়গায় এখানে বসবে কত 11 বা 11। এখান থেকে আমাদের y মান বের করতে হবে, 3 11 33। এখান থেকে 2y সমান হলো 59। তাহলে এখান থেকে যদি 2y রেখে দেই 59 ওইখানে আছে, এটা ওইখানে এখানে মাইনাস হয়ে যাবে -33। তাহলে এইটা বিয়োগ করলে তোমাদের হবে হলো 26। y সমান হবে 26/2, y সমান হবে 10। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যানসার দুটো ছিল হচ্ছে সংখ্যা দুটি নির্ণয় করো। তো সংখ্যা দুটি হলো একটা হলো 11, 13। অ্যানসার হলো এই হলো পদ্ধতি আমাদের। তোমরা এই পদ্ধতি আমরা 6.1 এ করে আসছি, ওখানে আমাদের ছিল যে প্রতিস্থাপন এবং অবনয়ন পদ্ধতির সমাধান। এখন পরবর্তীতে আমরা আরেকটা সমাধান করার চেষ্টা করব। 13 থেকে যে অঙ্কটা দেওয়া আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আর যেহেতু এটা হলো অনলাইন ক্লাস, একের অধিকবার দেখা যাবে একবার না বুঝতে পারলে আরেকবার দেখবে। 13 থেকে যে অঙ্কটা এখানে আমাদের দেওয়া আছে বইতে, 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। 15 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে আমরা জানি পূর্বে মানে আগে। এখন আমার বয়স যা আছে, যদি আমরা পিছনে 5 বছর আগে ধরে নিলাম তোমাদের একজনের বয়স 15 বছর বর্তমান, 5 বছর পূর্বে মানে 5 বছর আগে, তাহলে বয়সটা কত হবে 15 থেকে 5 বিয়োগ হবে, 10 ছিল। পূর্বে মানে কি আগে, তাহলে তুমি কি করে বুঝলে যে বিয়োগ করে বুঝলে। যদি বলা হয় 10 বছর পরে বর্তমান তোমার বয়স 15, 10 বছর পরে তোমার বয়স কত হবে,
তো তুমি তো অনাকাঙ্ক্ষিতভাবে বা কাঙ্ক্ষিতভাবে তুমি নিজে বুঝতে পারো যে আমার বয়স এখন 15, 10 বছর পরে আমার বয়স 25 হবে। তাহলে পরে বললে বর্তমান বয়স থেকে প্লাস হবে, পূর্বে বললে বর্তমান বয়স থেকে কি মাইনাস হবে। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু পিতার পুত্রের বর্তমান বয়স নির্ণয় করে বলছে, তাহলে আমরা ধরে নেব পিতার বর্তমান বয়স হলো x, কাঙ্ক্ষিত চলক আমাদের x এবং y, আর পুত্রের বর্তমান বয়স ধরে নেব y। ধরার পরে আমরা কাজটা শুরু করব। 13 দেখ, তাহলে মনে করি পিতার বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স হলো x বছর, আর পুত্রের বর্তমান বয়স y বছর, এটা ধরে নিলাম। তাহলে এখন যদি আমাদের পূর্বে বলে বর্তমান বয়স থেকে সেটা মাইনাস হয়ে যাবে, পরে বললে সেটা কি হবে প্লাস হবে। আর মাঝখানে যে তোমাদের বিসর্গ মতো যেটা দেওয়া আছে ওইটাকে অনুপাত বলা হয়, অনুপাত মানে ভাগ। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স, তাহলে পিতার বয়স যদি এখন আমাদের x হয়, 5 বছর পূর্বে তাহলে বয়স ছিল আরো উপর থেকে 5 বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে x 5। তাহলে পিতার বয়স যদি 5 মাইনাস হয় তাহলে পুত্রেরও 5 মাইনাস হয়ে যাবে। এখন যে সূত্র দেওয়া আছে যে 5 বছর পূর্বে পিতার পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1, তাহলে আমরা প্রথম সূত্র মতে করি এটা। প্রথম সূত্র মতে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল x 5, অনুপাত বলতে রেশিও, তাহলে পুত্রেরও ঠিক একই হবে y 5। এই দুজনের বয়সের অনুপাত করলে কত হবে 3:1। এটা বইতে দেওয়া আছে 3:1। এখান থেকে আমরা একটা সমীকরণ বাই করে দেই। অনুপাত মানে ভাগ, প্রথম যে থাকবে সে উপরে বসবে, অনুপাতের পরেরটা নিচে বসবে, y 5। তাহলে এটা করলে হবে 3/1। যদি আমরা এখান থেকে কোণগুলি গুণ করার চেষ্টা করি তাহলে এটা হবে x 5 সমান হবে তোমার হলো 3y মাইনাস হলো 15। চলকটা এখানে নিয়ে আসি, x 3y 15 প্লাস 5, x 3y সমান হলো -10। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে একটা সমীকরণ আমরা বাই করছি। এখানে কি দেওয়া আছে যে 5 বছর পূর্বে পিতার বয়স এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1। তাহলে আমরা একটু আগে বললাম যে পূর্বে মানে আগে, আমার বয়স যদি এখন 20 হয়, 5 বছর আগে আমার বয়স ছিল হলো 15, 5 বছর পরে বয়স হবে 25। তাহলে বর্তমান বয়স থেকে প্লাস অথবা মাইনাস হবে, পূর্বে বলতে আগে আর পরে বলতে তো সেটা পরে, সেটা তো বুঝতে পারছো। পূর্বে বললে মাইনাস, পরে বললে প্লাস। আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। আবার দ্বিতীয় সপ্তাহ বলছে যে যখনই দেখো এখানে অনুপাত কমে গেছে, যখন সন্তানের জন্ম হয়ে গেছে তখন পিতা যদি আমার থেকে 25 কিংবা 30 বছরের বড় হয়, এরপরে দুজনের সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের বয়স যে হারে বাড়তে থাকবে, 5 বছর পরে যদি পিতার বয়স তাই বাড়বে। 30 বছর পরে যদি সন্তান জন্ম হয়, 30-এর পরে যদি 5 হিসাব করা হয় তাহলে পিতার বয়স 35 হবে, সন্তানের বয়স 5 হবে। মানে এরপরে সন্তান যতদিন ওইভাবে আনুপাতিক হারে দুজনের বয়স সমানভাবে বাড়তে থাকবে। যে ডিফারেন্সটা সেটা সন্তানের জন্মের আগেই, পরে আর কোনো ডিফারেন্স থাকে না, বয়স একই হয়ে যায় দুজনের। দুজনের একই হয়ে যায় মানে পিতার পুত্র একই হবে না কিন্তু। এরপরে দ্বিতীয় সূত্র মতে দ্বিতীয় সূত্র মতে আমাদের এখানে দ্বিতীয় সূত্র মতে হবে হলো যে 15 বছর পরে, তাহলে 15 বছর পরে মানে প্লাস হবে, তখন পিতার হবে হলো x 15, মাঝখানে অনুপাত পুত্রের হবে হলো y 15।
তাহলে পিতা এবং পুত্রের এই বয়সের অনুপাতটা হবে 2:1। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত আরেকটা সমীকরণ পেয়ে যাব। সেই সমীকরণ থেকে আমরা কি করব, আমাদের ক্যালকুলেশনটা আমরা করার চেষ্টা করব। তাহলে এখানে x plus 15 by y plus 15 2/1 আমরা নিচেরটা মুছে দিলাম। এখান থেকে যদি আমরা এখান থেকে আরেকটা সমীকরণ বাইর করার চেষ্টা করি, এই আমাদের নিয়ম হলো সমানের অভিধানের নিচে কোনো সংখ্যা থাকলে এর উপরে লবের সাথে গুণ হয়ে যায়, আর এর নিচের সাথে ওর সাথে ওর লবটা গুণ হয়ে যায়। অনের সাথে গুণ করলে আগে বলছিলাম অনের সাথে গুণ করলে সংখ্যাটা গুণ হয়ে যায়, কিন্তু সেটা চেঞ্জ হয় না। 2 দিয়ে যখন করব তখন এটা হবে 2y 30, ওইটা তখন এখানে আসবে, তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 15 ওইটা এসে মাইনাস হয়ে যাবে। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা আগে একটা সমীকরণ পেলাম x 3y সমান হলো -10, আর এখন একটা সমীকরণ পেলাম x 2y সমান কি 15। আমাদের টার্গেট আমরা চলক একটা ভ্যানিশ করব। চলক ভ্যানিশ করার যেহেতু আমরা গুণ করে করতে পারি, আর দুটো সমান থেকে তাহলে করতে পারি। আমাদের এক নম্বর সমীকরণে ওখানে x একটা ছিল, এখানে দেখি x একটা আছে, দুইটার আগে কোনো চিহ্ন না থাকলে আমরা পজিটিভ ধরে নেই, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। আমরা 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করতে পারি, বা 1 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করতে পারি। এখন যেহেতু আমরা আগে দুইটা অবনয়ন পদ্ধতি করছি, অবনয়ন পদ্ধতি করলে এটা সোজা হতো, তা তোমাদের একটু বোঝার সুবিধার থেকে আমি এটা প্রতিস্থাপন পদ্ধতি করতে যাচ্ছি। তা প্রতিস্থাপন পদ্ধতি যদি করতে চাই, তাহলে আমাদের নিয়ম ছিল একটা থেকে মান আরেকটা বসাতে হবে। তাহলে অনেকে আবার প্রতিস্থাপন পদ্ধতি পছন্দ করো, যদি করতাম এটা, তাহলে আমরা কি করতাম, এটা এখান থেকে সমীকরণটা এখানে না দিয়ে আমরা আরো একটা লাইন বের করে এখান থেকে মান আমরা বাই করতাম। তাহলে x সমান আমরা লিখতে পারতাম 15 2y, এটা তখন হতো 2 নম্বর সমীকরণ। পরবর্তীতে কি করতে হবে, এই যে x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসে আমাদের সেই কাঙ্ক্ষিত মানটা পেতে পারি। তাহলে এখানে লিখতে পারি x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। x এর মান 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল হলো x জায়গায় বসানো হলো 15 প্লাস 2y মাইনাস ছিল 3y সমান হয়ে ছিল -10। 1 নম্বর সমীকরণে আমরা মানটা বসাচ্ছি। তাহলে এখান থেকে যখন ক্যালকুলেশন করে নেব, 2y থেকে 3y বাদ দিলে এটা হবে -y, y ধরে ছিল 10 আর 15 হয়ে যাবে এখানে -15, y সমান হবে -25। y পক্ষ থেকে যদি মাইনাস উঠে যায়, তাহলে y সমান হবে 25। তাহলে আমাদের y টা ধরা ছিল পুত্র, তাহলে পুত্রের বয়স কত হয়েছে 25 বছর। আমরা এই পদ্ধতি করতে পারি, পুত্রের বয়স 25 বছর হয়েছে, এবার পিতার বয়স বাইর করতে হবে। তাহলে আমরা সাইডে দুটো দেখাই দেই, y এর মানটা আবার 2 নম্বরে বসাতে হবে। তাহলে এখান থেকে যদি মান বসাই, y এর মান 2 নামে বসে 2 নং সমীকরণ যদি বসাই, এখানে x সমান ছিল তোমার হলো 15 প্লাস 2 ইনটু 25, 15 প্লাস 50 65। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যেটা বাইর করতে হচ্ছে, কাঙ্ক্ষিত যে ফলাফল বাইর করতে হচ্ছে, তাহলে অতএব আমাদের তাহলে বাইর করতে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। আমাদের পিতার বয়স হলো 65 বছর আর পুত্রের বয়স হলো 25 বছর। অতএব পিতার বর্তমান বয়স 65 বছর এবং পুত্রের বর্তমান বয়স
25 বছর, এইটাই আমাদের উত্তর চাইছে। দেখো একটু বিস্তারিত করার চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমাদের যে অঙ্ক ছিল এখানে, যে যদি পিতা পুত্রের অঙ্ক অনেক সময় পড়ে, বেশিরভাগই পড়ে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস সবসময় বেশি তথ্য মনে রাখার দরকার নেই। আজকে যে আমরা অঙ্কগুলো করলাম, তা এখানে কোনো সূত্র আমরা ইউজ করি নাই, আমাদের এখানে মনে রাখার মতো কিছু নাই। আমরা সুস্থ মানুষ, আমাদের জ্ঞান বিবেক সবকিছু সৃষ্টিকর্তা দিয়ে তৈরি করেছে, আমরা ভালো মন্দ বুঝি। আর যেহেতু ক্লাস 8, এর আগে কমপক্ষে 7টা ক্লাস তো তোমাদের পাঠদান শেষ করে ক্লাস 8-এ উন্নতি হয়েছে। এই 7টা ক্লাসে আমরা সেই ছোট্ট থেকে হাতে খড়ি যখন, তখন থেকে যোগ বিয়োগ গুণ ভাগ শিখি। যত উপরে ক্লাসে হোক না কেন, মূল জিনিসটা হলো ক্যালকুলেশন। যে বাচ্চা যত বেশি ক্যালকুলেশন করতে পারবে বা পারদর্শী, তার সফলতা অবশ্যই আসবে, কারোর আটকানোর ক্ষমতা নেই। অল্প কাজ করব, কিন্তু সেটা মনোযোগ সহকারে করব। আমি মনে করি অনেক বেশি বিস্তারিত কাজের কোনো দরকার নেই। বর্তমান যুগ হলো কি, অল্প পরিশ্রমে বেশি ফল পেতে চায় সবাই। যে কোনো জায়গায় মানুষ কম পরিশ্রমে অধিক ফল পেতে চায়, আমরাও কিন্তু এর ব্যতিক্রম নয়। যে কাজটা করব আমি মনোযোগ সহকারে, খুব গুরুত্ব সহকারে সেটা করব। আজকে যে কাজটা করছি, এখানে আমাদের অনেকগুলো সূত্র এর আগে আমরা করছি। 4.1-এর মান নির্ণয়ের সূত্র আছে, বর্গের সূত্র আছে, ঘন নির্ণয়ের সূত্র আছে, সেই সব কোনো সূত্র কিন্তু এখানে ইউজ হয় নাই। শুধু মানসিক একটা তৃপ্তি, সবসময় কনফিডেন্স লেভেলটা হাই থাকবে, কখনো নিচে নামবে না। কনফিডেন্স লেভেল সবসময় উপরে থাকবে, যে আমার দ্বারাই সবকিছু সম্ভব, আমি সবকিছু পেতে পারি। এখন যেহেতু এখানে আমাদের যে কথাটা বলছি, যে জিনিসটা আসুক, পিতা পুত্রের যে জিনিসটা আসুক, সবসময় বয়স নিয়ে আলোচনা থাকে, বর্তমান, পূর্বে, পরে। মানে বর্তমানের সাথে সবকিছু সম্পর্ক। আজকের বয়স দিয়ে আমি 10 বছর আগের বয়স হিসাব করতে পারি, আজকের বয়স দিয়ে আরো 30 বছর পরে কি আমার বয়স কি হবে সেটাও হিসাব করতে পারি। এই বয়স নিয়ে কিন্তু আজকে আমরা একটা সলিউশন করলাম। তা আমাদের, আমি আরেকবার হলো ব্যাকে ফিরে যাচ্ছি, তোমাদের সামান্য যদি কোনো ত্রুটি থেকে থাকে। তাহলে আমাদের প্রশ্ন ছিল 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত। অনুপাত মানে মাঝখানে যে আমাদের যে এটা ছিল বিষয়টার মতো যে চিহ্নটা আছে, এইটাকে অনুপাত বলে। অনুপাত মানে ভাগ। পিতা সবসময় বেশি, পিতার বয়সটা সবসময় বেশি, পুত্রের বয়সটা সবসময় কম। তাহলে 3:1 ছিল, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করছিলাম, সেখান থেকে ক্যালকুলেশন করে আমাদের একটা সমীকরণ পাইছিলাম আমরা। যেহেতু হোয়াইট বোর্ড থেকে সেটা আমি মুছে দিছি, এখানে কোনো কোথাও লিপিবদ্ধ নেই। আমাদের সমীকরণটা ছিল এরকম, ছিল সমীকরণটা যে x - 3y = -10। এই ছিল আমাদের সেই সমীকরণটা, যেটা বোর্ডের থেকে, হোয়াইট বোর্ড থেকে যেটা মুছে গেছে। এই সমীকরণ থেকে আমাদের প্রথম শর্ত মত থেকে এই সমীকরণটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম। দ্বিতীয় শর্ত মতে আমাদের প্রশ্নে বলা ছিল যে 15 বছর পরে। তাহলে 15 বছর পরে যখন, তাহলে নিশ্চয়ই আমার যে বর্তমান যে বয়স, এর থেকে আরো 15 প্লাস হবে, যোগ হবে। 15 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। অনুপাত মানে আগে বলছিলাম, এখনো বলি, অনুপাত বলতে হলো সেটা নিচে চলে যাবে, হরে চলে যাবে, ভাগ হবে। উপরে প্রথমটা প্রথম বসছে, দ্বিতীয়টা শেষে বসছে, এই ক্ষেত্রে তাই 2/1। তাহলে আমাদের এখান থেকে যখন এই কোয়ালিটি পেয়েছি, তখন নিয়ম হলো কি, এই পাশের হরের সাথে এই পাশের লব গুণ হয়ে যায়, ওই পাশের হরের সাথে এই পাশের লবটা গুণ হয়ে যায়। এই সেই গুণ করছি আমরা এখানে। গুণ করার পরে আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল আমাদের ক্যালকুলেশন করে আরেকটা সমীকরণ পাইছিলাম, এইটা আমাদের সেই দেওয়া ছিল, এই সমীকরণটা দেওয়া ছিল আমাদের সেই 2 নম্বর সমীকরণ ছিল এইটা। আমরা এবার একটু পদ্ধতি ভিন্ন করছি। আগের দুইটা সমস্যা আমরা হলো অবনয়ন পদ্ধতি করছি, এই সমস্যাটা আমরা প্রতিস্থাপন পদ্ধতি করার চেষ্টা করছি। অবনয়ন পদ্ধতি গেলে হয়তো আরো দ্রুত শেষ হতো। এখানে এই x এর যে মান একটা
মান বাইর করতে গেলে যে জিনিসটা বাইর করবো সে সম্পূর্ণ একা থাকবে, তার সাথে কেউ থাকবে না, অনলি ওয়ান, সে একাই থাকবে। যদি আমরা এখান থেকে y1 বাইর করে নেই, কেন y এর আগে একটা মাইনাস ছিল, তোমাদের আবার প্লাস মাইনাস গুলো সম্পূর্ণ থাকবে। আমি ওই লক্ষ্যে যাই না, ওই লক্ষ্যে না গিয়ে আমরা এখান থেকে এই লক্ষ্যে চলে গেছি। যাই হোক, এখান থেকে ক্যালকুলেশন করার পরে x এর মান পাওয়ার পরে সেই মানটা আমাদের যে সমীকরণ থেকে মান বাইরে যাবে সেই সমীকরণে তো মানটা বসে না, আগে একটা সমীকরণ করব, পরে সমীকরণ থেকে সেখানে মানটা বসাতে হয়। আমাদের সমীকরণটা তো আগে ছিল এক নাম্বার, শুধুমাত্র x এর জায়গায় যেখানে x টা উঠে গিয়ে এই জিনিসটা বসে যাবে। তাহলে ঠিক দেখো তো তোমরা খেয়াল করো, আমরা x টা উঠাইতে এই জিনিসটা বসে এখানে মান বসে, x থাকবে না, x এর জায়গায় থাকবে 15 প্লাস 2y, তাই দিছি। এই মাইনাস চিহ্নটাই আছে, 3y ঠিক আছে, ইকুয়াল আছে -10 আছে। থাকার পরে পরবর্তীতে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করেছি। যদি চলকে আমরা যে জিনিসটা যোগ বিয়োগ করতে চাই, যদি দুইটার আগে দুই রকম চিহ্ন থাকে, ডিভাইডের চিহ্ন থাকে, তাহলে বিয়োগ হয়। আমরা এখানে y আছে 2y আর এখানে 3y, দেখি একটার আগে প্লাস আছে একটাকে মাইনাস আছে, যদি দুইজনের আগে দুই রকম চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে তো 1 হয়। তো আমরা কোন সংখ্যার আগে তো 1 দেই না, সেই সংখ্যাটা দিলে একটা বোঝায়। তাহলে নিয়মটা কি, যেটার আগে যেটা বড় সেই চিহ্নটা বসে। তো এখানে দেখছি যে আমাদের বড় হলো কোনটা, 3y বড়, পরে গিয়ে মাইনাস আছে, এজন্য মাইনাসটা বসিয়ে দিচ্ছি, এবং এই 15টা ওই যে নিয়ে আমরা বিয়োগ করে দিচ্ছি। এখান থেকে আবার প্রথমের দিকে বলছিলাম যে সমজাতীয় একই চিহ্ন যদি থাকে দুইটার আগে তাহলে যোগ হয়। তাহলে তাকে দেখি যে 10 এর আগে মাইনাস আছে, 15 এর আগেও কত মাইনাস আছে, তাহলে ওই আবার চিহ্ন বসে যাবে, সেগুলো যোগ হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে -25 হলো। আর উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা উঠিয়ে দিয়েছি, ভ্যানিশ করে দিয়েছি, তারপরে আমাদের সেই পুত্রের বয়সটা 25 বাইরে গেছে। একটা যখন বাইরে হবে আরেকটা তো অনায়াসে বাইরে যাবে, এবং সেটা আমরা হলো কি y যে মানটা সেটা আমরা এই দুই নম্বর সমীকরণে বানাতে পারি, একে বানাতে পারি। একটা মান বাইরে হলে যে কোনো এক জায়গায় বসালে কোনো সমস্যা নেই। তবে সুবিধা কি, এখান থেকে মান বের করে নেব, সেখানে বসালে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেতে সময় কম লাগবে। এখানে বসানোর পরে এখানে দেখো সেই মানটা y এর জায়গায় 25 বসে, ক্যালকুলেশনে তো এটা ইনটু, তাহলে 25 দ্বিগুণে 50 হয়েছে, আর ওখানে তো আমাদের 15 ছিল, তাহলে যোগ করলে 65 হয়েছে। তাহলে এই আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল, পিতার বর্তমান বয়স হলো কত, 65, এবং পুত্রের বর্তমান বয়স হলো 25। আমরা আজকে 3টে অঙ্ক করছি। আমি জানি না যে তোমাদের কতদূর বোঝাতে সমাপ্ত হয়েছে, তবে আশা করি তোমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। এর পরবর্তীতে তোমরা বাসায় আরো কয়েকটা অঙ্ক করার চেষ্টা করবা, 14 থেকে 17 তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি এখানে, 14 থেকে 17 এটা কিন্তু 6.2 এর অঙ্ক আমাদের 6.2। সর্বশেষ একটা কথা তোমাদের বলে আমি আমার ক্লাসের এখানে শেষ করতে যাচ্ছি। কথাটা হলো যে আমরা আমাদের স্টুডেন্ট বিশেষ করে বা শিক্ষার্থীরা সবাই বাড়িতে অনেকটা অলস সময় অতিবাহিত করছো। আর অলস, আমরা জানি অলস মস্তিষ্ক সবসময় শয়তানের কারখানা, এটা একটা প্রবাদ আছে। তা আমরা শিক্ষিত মানুষ, যেহেতু ক্লাস 8 এ স্টুডেন্ট, আমরা মোটামুটি আমাদের নিজেদের প্রসঙ্গে আমরা ভালো মন্দ বুঝি। তা আমরা খারাপ কোনো কিছুর ধারে কখনোই যাব না, আমরা সবসময় ভালো জিনিসের পাশে থাকার চেষ্টা করব। এবং আমরা তো সবসময় জানি যে প্রায় টিভিতে দেখি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা ধূমপান তো করবই না, আর যারা ধূমপান করবে তাদের থেকে আমরা বিরত থাকবো। আমরা পারলে তাদের দুই একটা ভালো কথা বলার চেষ্টা করব, আর যদি না পারি তাহলে আমরা সেখান থেকে চলে আসবো। তো এই করোনায় এই আমার আপাতত ক্লাস ছিল, তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে যখনই বাইরে যাবে, আমি প্রথমে বলছিলাম শেষে আবারও বলছি, যখনই বাইরে যাবে মাস্ক পরে যাবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, এবং নিজে সুরক্ষিত থাকলে আমাদের পরিবার সুরক্ষিত থাকবে। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।